সাথে সাথে ঘুরবে। লিখেছেন প্রমথনাথ বিশি। অল্প দিনের মধ্যে পরপর কয়েকটি মৃত্যুতে আমাদের বাড়িতে একটি অনৈসর্গিক আবহাওয়ার সৃষ্টি হলো। প্রথমে মারা গেল বাড়ির একটি ছোট ছেলে, খেলা করার সময় ছাদ থেকে পড়ে। সেই ঘটনায় বালকের মাতা এমন অভিভূত হয়ে পড়ল যে সে শয্যা গ্রহণ করল। সেই শয্যা আর সে ছাড়ল না। মৃত্যু এসে শোকাতুরার সকল যন্ত্রণার অবসান করে দিল। এই দুটি মৃত্যুর মধ্যে 1.5 মাস কালেরও ব্যবধান নয়। তৃতীয় মৃত্যুটি আরও আকস্মিক। তখন বর্ষাকাল। বিদ্যুতের তারে কোথায় কি ত্রুটি হয়েছিল কেউ জানত না। বাড়ির একটি বয়স্ক বালক সুইচ টিপতে গিয়ে প্রাণ হারালো। সেই ঘরটিতে আর কেউ ছিল না। কেউ তাকে সাহায্য করার অবকাশও পেল না। চতুর্থ বা শেষ মৃত্যুটি ঘটল বাড়ির একটি চাকরের। অনেক দিনের পুরনো চাকর, আমাদের পরিবারের সাঙ্গীভূত প্রায় হয়ে গিয়েছে। রাতের বেলায় সুস্থ শরীরে সে শুয়েছিল। ভোরবেলায় দেখা গেল তার দেহ প্রাণহীন। ডাক্তার আসলো, পরীক্ষা করে বলল হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে মারা গিয়েছে। আমরা বললাম লোকটির তো হার্ট ফেল করে মরার বয়সই হয়নি। ডাক্তার বলল আর সবেরই বয়স আছে, মরবার বয়স নেই। অভিজ্ঞ ডাক্তার ছাড়া এমন আর কে বলতে পারত। 3-4 মাসের মধ্যে এই 4টি মৃত্যু বাড়িতে ঘটল। পরিবারের বালক বালিকা থেকে বয়স্ক গণবধি সকলে ভেঙে পড়ল। কিন্তু শোক যতই তীব্র ও ব্যাপক হোক না কেন, সংসার তার প্রাত্যহিক দাবি ছাড়ে না। সেই দাবি মেটাবার জন্য আমাকে বাধ্য হয়ে শক্ত থাকতে হলো। শোক করবার অবকাশ আমার ছিল না। সংসারে প্রাত্যহিক কাজকর্ম নিতান্ত অভ্যাসের তাগিদেই আপনার চিহ্নিত পথে চলতে লাগলো। সকাল হয়, চাকর বাজারে যায়, যথাসময়ে আহারের ডাক পড়ে, অফিসগামী অফিসে যায়। এইভাবে সবই চলছে, কিন্তু কারো মনে আনন্দ নেই, জীবনে উৎসাহ নেই। এমনকি সবাই যেন স্বল্পভাষী হয়ে পড়েছে। কেউ অপরের মুখের দিকে ভালো করে তাকাতে সাহস করে না। কি জানি, 2 দৃষ্টির ঠোকাঠুকিতে সুপ্ত শোকের আগুন যদি জ্বলে ওঠে। আরও একটা ভীষণতর সম্ভাবনা ছিল, এবার কার পালা। এই আশঙ্কা প্রত্যেকের মনেই গুপ্ত ছিল। হঠাৎ যদি চোখে চোখে ঠেকে প্রশ্নরূপে ঝলকে ওঠে, তাই সকলে পরস্পরের চোখ এড়িয়ে চলত। আর এত বড় বাড়িটা কেমন যেন অদ্ভুত রকম নিস্তব্ধ হয়ে পড়েছিল। লোকে যে কথাবার্তা বলতো না, কিংবা বিশেষ করে ধীর পদেই চলতো এমন বলি না, কিন্তু কণ্ঠস্বর ও পদশব্দ মনে হতো যেন অনেকটা দূর থেকে আসছে। মনে হতো সিঁড়ির ওপর কে যেন অদৃশ্য গদি পেতে রেখেছে, নতুবা ওঠানামার শব্দ এত ক্ষীণ কেন। এই সময় একদিন একজন পশ্চিমা চাকর নিযুক্ত হলো। হঠাৎ রাত্রিবেলা তার আর্তস্বর শুনে সকলে নিচের তলায় ছুটে গেলাম। কি ব্যাপার? দেখলাম যে লোকটা জেগে থরথর করে কাঁপছে। কি হয়েছে রে? সে কেবল একটি কথা বলল, দেও। এই বলে সে জানালার বাইরের বকুল গাছটার দিকে আঙুল নির্দেশ করল। দেখলাম যে বাইরের দিকে অন্ধকারের মধ্যে বকুল গাছটা একটা সুবৃহৎ তোড়া বাঁধা অন্ধকারের মতো দাঁড়িয়ে আছে। আমি তাকে বুঝাতে চেষ্টা করলাম যে দেও অর্থাৎ ভূতটুত কিছু নয়। হঠাৎ ওই গাছটা দেখে ভয় পেয়ে গিয়েছে। সে বুঝতে চায় না। সে বলে দেও একটা নয়, 2টা। একটা লেড়কা আর একটা আওরাত জানলার দিকে মুখ করে ওই গাছটার তলায় দাঁড়িয়েছিল। আমি বললাম তারা দেও নয়, সত্যিকার মানুষ। সে মানবে কেন? পাছে আরও কিছু বলে ফেলে। তাই প্রসঙ্গ চাপা দিয়ে তাকে উপরতলায় নিয়ে গিয়ে আমার ঘরের বারান্দায় শুতে বললাম। ভোরবেলা উঠে সে একটা পশ্চিমা ধরনের সেলাম করে বিদায় হয়ে গেল। বলল যে এই বাড়িতে দেও আছে। এই ঘটনায় সকলের মনে শোকের সাথে ভয় যোগ হলো। আমি সকলকে বুঝাতে চেষ্টা করি যে বেটার পালাবার ইচ্ছে ছিল, তাই ভূতের একটা অবতারণা করল। কিন্তু মুশকিল এই যে কেউ আমার সঙ্গে এ বিষয়ে তর্ক অবধি করে না। করলে আমার যুক্তির সপক্ষে 2-4 কথা বলবার অবকাশ পেতাম। আমার কথা শুনে সকলে চুপ করে থাকে। বেশ বুঝতে পারি সকলেই মনের ভেতরে শোক ও ভয়কে এক শয্যায় সযত্নে লালন করছে। আমি বুঝলাম সকলের মানসিক স্বাস্থ্য খারাপ হবার মুখে, অতঃপর দৈহিক স্বাস্থ্যও ভেঙে পড়বে। তখন আমি একদিন প্রস্তাব করলাম যে কিছুদিনের জন্য সকলে একবার শিমুলতলা ঘুরে আসলে কেমন হয়। কেউ উৎসাহ প্রকাশ না করলেও আপত্তি করল না। শিমুলতলায় আমাদের একটি বাড়ি ছিল। কয়েকদিন পরে আমি সকলকে নিয়ে গিয়ে শিমুলতলায় রেখে আসলাম। কলকাতার বাড়িতে আমি একা থাকলাম। আর থাকলো একটা নতুন চাকর। সে পূর্বেতিহাসের কিছুই জানত না। শিমুলতলা থেকে ফিরে এসে আমি অসুখে পড়লাম।
অসুখ এমন কিছু নয়। প্রথমটা কিছুদিন সর্দি জ্বর বা ইনফ্লুয়েঞ্জা বলে চালালাম, কিন্তু 8-10 দিন পরেও শয্যা ত্যাগ করতে সমর্থ না হলে ডাক্তারকে কল দিলাম। ডাক্তার পরীক্ষা করে বললেন, কোনো বিশেষ রোগের লক্ষণ তো মিলছে না, নার্ভাস শক বলে মনে হচ্ছে। নার্ভাস শক ব্যাপারটা ব্যাখ্যা করে বললেন, দেহের স্নায়ুপুঞ্জের উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গিয়েছে, তাই তারা সাময়িকভাবে বিকল হবার লক্ষণ দেখাচ্ছে। তারপর উৎসাহ দিয়ে বললেন, কোনো ভয় নেই, কিছুদিন শুয়ে থাকুন, সব সেরে যাবে। ডাক্তার বিদায় হলে ভাবলাম, ডাক্তারের কথা মিথ্যে নয়। এ কয় মাস আমাকে অনেক সহ্য করতে হয়েছে। মৃত্যু শোকে আর সকলে যখন কাতর হয়ে পড়েছিল, আমার বিশ্রামের সময় ছিল না। এমনকি একটু নিরিবিলি বসে একবার যে অশ্রুপাত করব, সে অবসরটুকুও পাইনি। বুঝলাম যে ভেতরে ভেতরে একটা ক্ষোভ জমে উঠেছিল। তখন প্রকাশের সময় ছিল না। এখন অবসর পেয়ে স্নায়ুপুঞ্জ এলিয়ে পড়েছে। ডাক্তার বলেছে কোনো ওষুধের প্রয়োজন নেই, অর্থাৎ এ রোগের কোনো ওষুধ নেই, শুয়ে থাকাই একমাত্র চিকিৎসা। তাই শুয়ে থাকলাম। অবশ্য উঠবার শক্তি ছিল না, ইচ্ছাও বড় ছিল না। সারাদিন একাকী শুয়ে থাকি, সারাদিন এবং সারা রাত। চাকরটা নিয়মিত সময় এসে খাদ্য ও পথ্য দিয়ে যায়। অন্য সময়ে তার বড় দেখা পাই না। তবে পদশব্দে ও গারস্থ কাজের টুকটাক আওয়াজে বুঝি লোকটা নিচের তলাতেই আছে। আমাদের বাড়িটা নিতান্ত ছোট নয়, 3 তলা। চক মিলানো ধরনের সেকেলে বাড়ি। ক্ষুদ্র বৃহৎ মাঝারি অনেকগুলি কক্ষ বাড়িটিতে। এখন 2-3টি ছাড়া সব তালাবদ্ধ। সকলে থাকবার সময়েও সবগুলি খুলে রাখার প্রয়োজন হয় না। দোতলার একটি প্রশস্ত কক্ষে একদিকে আমার শয্যা। শুয়ে থাকলে বাইরের পথের লোক চলাচলের কতক চোখে পড়ে। রাত্রিবেলায় গ্যাসের আলো কতক ঘরে এসে ঢোকে, আর বসন্ত ও বর্ষাকালে যথাক্রমে দক্ষিণ ও পূবের জানালা দিয়ে হু হু করে বাতাস প্রবেশ করে। আমি অনেকগুলি বালিশ মাথায় দিয়ে ঘাড় উঁচু করে পড়ে থাকি। ক্লান্তি যতই বাড়ে একটি করে বালিশ সরিয়ে ফেলি। শেষে একটি বালিশ যখন অবশিষ্ট থাকে, তখন বিছানার ওপর গড়াতে থাকি। গড়াতে গড়াতে কখন ঘুমিয়ে পড়ি। এইভাবে রাত কেটে যায়। আর দিনের বেলায় জেগে ভেবে এবং লঘু ধরনের বই পড়তে চেষ্টা করে কাটাই। পথের আনাগোনা দেখি, আর জানালা দিয়ে বকুল গাছটার পাতায় আলোর চিকিমিকি দেখি ও পাখিগুলোর কিচিমিচি শুনি। মাঝে মাঝে চাকরটা এসে পথ্য, খাদ্য ও ডাকের চিঠি দিয়ে যায়। সেদিনটার কথা, কিংবা আরও সঠিকভাবে বলা উচিত সে রাতটার কথা, কখনো কি ভুলতে পারবো? আজ সুস্থ হয়ে উঠেছি বলে সকল কথাই বলতে পারছি। সে দিনের অভিজ্ঞতাকে এখন অপরের অভিজ্ঞতা বলে মনে হচ্ছে, কিন্তু কখনো ভাবিনি তার হাত থেকে মুক্তি পাব। অনেকে আমার অভিজ্ঞতা শুনে বলেছে ওটা নার্ভাস শকের প্রতিক্রিয়া, আসলে কিছু নয়। নার্ভাস শক, ডাক্তার এই যে কথাটা বলেছিল, লোকে তার বেশি আর অগ্রসর হতে চায় না। কিন্তু আমি তো জানি আমার অভিজ্ঞতায় তার প্রভাব কতখানি সত্য, কত মর্মান্তিকভাবে সত্য। লোকে যখন নার্ভাস শক বলে ব্যাপারটা উড়িয়ে দেওয়ার চেষ্টা করে, আমি তর্ক করি না, চুপ করে থাকি, কিংবা বড় দুঃখে হাসি আর ভাবি একজনের অভিজ্ঞতা অপর একজনকে বোঝানো কত কষ্ট। সেই প্রথম রাত্রির অভিজ্ঞতাকে তার আবির্ভাবের সূত্রপাত বলে তখনও বুঝতে পারিনি। আদন্ত ইতিহাস মিলিয়ে নিয়ে আজ বুঝছি, এবং তার হাত থেকে রক্ষা পাবার পরেও শিউরে উঠছি। ভাবছি মৃত্যুর কত নিকটেই না গিয়ে পড়েছিলাম। সেদিন রাত্রে হঠাৎ ঘুম ভেঙে গিয়ে জানালার দিকে নজর পড়া মাত্র বুকের রক্ত একবারের জন্য ছ্যাঁত করে উঠে যেন জমে কঠিন হয়ে গেল। দেখলাম জানালার ঠিক বাইরেই অতিকায় একটি মস্তক। ভাবলাম স্বপ্ন দেখছি, কিন্তু চোখে হাত দিয়ে বুঝলাম চোখের পাতা খোলা। গায়ে চিমটি কেটে দেখলাম লাগছে। সন্দেহ মাত্র আর রইল না যে আমি জাগ্রত। ভয়ে চিৎকার করতে চেষ্টা করলাম, স্বর বের হলো না। ঘরের আলো জ্বালবার ইচ্ছে হলো, কিন্তু উঠতে পারলাম না। এ যেন অপরের শরীর। কালো প্রকাণ্ড মাথা, নাক, চোখ, মুখগুলো দেখা যাচ্ছে না বটে, কিন্তু মাথা যে তাতে সন্দেহ নেই। ওদিকে চেয়ে থাকা কঠিন, না থাকা আরও কঠিন। সেই শীতের রাত্রে কপালে ঘাম গড়াতে লাগলো। এই অবস্থায় হৃৎপিণ্ডের ক্রিয়া যখন বন্ধ হবার মুখে, ঠিক সেই সময়ে একখানা মোটর গাড়ি পথ দিয়ে চলে গেল। তার বাতি থেকে এক ঝলক আলো মুন্ডুটার উপরে পড়ল। মুন্ডু কোথায়? সেই ঝাঁকড়া বকুল গাছটা যে। আবার বুকের রক্ত ও হৃৎপিণ্ডের ক্রিয়া নিয়মিত হলো।
মনে মনে হাসার চেষ্টা করলাম, কিন্তু তখনই মনে পড়ল যে এ কেমন ভ্রান্তি। যে বকুল গাছটাকে অন্তত 30 বছর দেখছি, তাকে কেন হঠাৎ অতিকায় মাথা বলে মনে হলো। তখনই আবার ডাক্তারের কথা মনে পড়ল, নার্ভাস শক। বইয়ে পড়েছি বটে যে নার্ভাস শকের ফলে কত সম্ভব বস্তুকে অসম্ভব বলে মনে হয়। যাই হোক, গলা শুকিয়ে গিয়েছিল, জল খাবার জন্যে উঠলাম। টেবিলের উপরে এক গ্লাস জল ঢাকা থাকে, ঢাকা খুলে দেখলাম গেলাস শূন্য। জল খেলো কে? আমি কি আগে আর একবার উঠে জল পান করেছি? কই, মনে তো পড়ে না। চাকরটার উপরে রাগ হলো, বেটা ফাঁকি দিতে শুরু করেছে। জলপান আর হলো না, ঘরে আর জল ছিল না। শুয়ে পড়লাম এবং ঘুম আসতে বিলম্ব হলো না। আমার অভিজ্ঞতা শুনে অনেকে জিজ্ঞেস করেছে কিছু দেখেছি কি? স্বীকার করতে হয় যে কিছু বা কাউকেও দেখিনি। লোকে হাসে, তাদের নার্ভাস শকের থিওরিটা আরও পাকা হয়। কিন্তু তিক্ত অভিজ্ঞতার ফলে বুঝেছি কিছু না দেখার চেয়ে কিছু দেখা অনেক ভালো। শরীরের সাথে বোঝাপড়া চলে, কিন্তু অশরীরীর সাথে তেমন হবার নয় বলেই তা ভয়ঙ্কর। এখন থেকে আমার অজ্ঞাত অজ্ঞেয় শত্রুকে অশরীরী বলে উল্লেখ করব। পরদিন রাতে আবার ঘুম ভেঙে গেল। দেওয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখলাম রাত 1:30। তখনই বুকের মধ্যে ছ্যাঁত করে উঠল, সেই কালো মাথাটা নাই তো। আর চোখে চেয়ে দেখলাম বকুল গাছটার পাতাগুলি বাতাসে কাঁপছে। স্বস্তি বোধ করলাম। সঙ্গে সঙ্গে নিজের ভীরুতার প্রতি এক প্রকার ধিক্কার বোধ হলো। তৃষ্ণা পেয়েছিল, জলপান করার উদ্দেশ্যে উঠলাম। গিলাসের ঢাকনা তুলে দেখলাম গ্লাস শূন্য। কাল বকুল গাছটাকে কালো মাথা কল্পনা করবার ফলে মনে হয়েছিল যে অশরীরই জলপান করে গিয়েছে। আজ ভয়ের সেই পরিপ্রেক্ষিত ছিল না। মনে হলো চাকরটায় ফাঁকি দিয়েছে, শাসন করে দেবার অজুহাতে। আসল কথা, নিজের ভয়টাকে অন্তঃসার শূন্য প্রমাণ করার আশায় অত রাত্রেই ডাকাডাকি করে চাকরটাকে জাগালাম। সে এসে শপথ করে বলল যে গেলাসে জল দিয়ে একটা পিরিচ দিয়ে ঢেকে রেখে গিয়েছে। আমি যখন জল খেতে যাই তখন সেই গেলাস পিরিচে ঢাকাই ছিল বটে। আমার ভুল হয়েছে স্বীকার করে তাকে বিদায় দিলাম। বিছানায় এসে শুলাম, কিন্তু চিন্তা নতুন সূত্র অবলম্বন করে চলতে আরম্ভ করল। জল খেলো কে? আমি ঘুমের ঘরে উঠে জল পান করেছি, এমন অসম্ভব না হলেও বর্তমান ক্ষেত্রে সম্ভব মনে হলো না। ঘুমিয়ে পড়ার আগে সংকল্প করলাম, কাল থেকে ঘুমাবার আগে প্রচুর জল পান করে নেব, যাতে মাঝরাত্রে জেগে উঠে এরকম অদ্ভুত সমস্যায় না পড়তে হয়। দিনের বেলা আর 5টা চিন্তায় এসব কথা মনে পড়তো না, কিংবা মনে পড়লেও হাস্যকরভাবে তুচ্ছ বোধ হতো। সেদিন শোবার আগে প্রচুর জল খেয়ে নিলাম। রাতে আর জাগতে হলো না। ভোরবেলা চাকরে চা আনলো। আগের দিন তাড়া খেয়েছিল। আজ ঘরে ঢুকেই গেলাসটার দিকে তাকালো, আমিও তাকালাম। গেলাস খালি। যে পিরিচখানা দিয়ে সে জল ঢাকতো সেখানা পাশে পড়ে আছে। গেলাস একখানা বই দিয়ে ঢাকা। বইখানা দূর থেকে দেখেই বুঝলাম পোর মিস্ট্রি অ্যান্ড ইমাজিনেশনের গল্প। চমকে উঠলাম, এই বই তো নিচের লাইব্রেরি ঘরে ছিল, এখানে আনলো কে? আর গেলাসই বা খালি করলো কে? চাকরকে আর কি বলবো? নিজের চিন্তা সূত্রে কেবল নিজেই জড়িত হতে লাগলাম। ধীরে ধীরে আমার প্রত্যয় জন্মালো যে রাতের বেলায় কেউ আমার ঘরে ঢোকে। প্রকৃতিস্থ থাকলে সহজেই বুঝতে পারতাম। এমন হওয়া সম্ভব নয়, কারণ আমি স্বহস্তে ঘরের দরজা বন্ধ করি এবং ভোরবেলা উঠে স্বহস্তে বন্ধ দরজা খুলি। কিন্তু এসব বিষয় বোঝার মতো আমার মনের অবস্থা ছিল না। আমার একটি পিস্তল ছিল, বাক্সের মধ্যে থাকতো। এতদিন পরে সেটা বের করে বালিশের তলায় রাখলাম। একবার মনে হতো নির্জন বাড়ির নিঃসঙ্গতা পরিহার করে লোকজনের সঙ্গে মিশলে হয়তো অশরীরীর হাত থেকে রক্ষা পাওয়া যায়, কিন্তু শরীর এত দুর্বল যে অন্যত্র যাবার শক্তি ছিল না। তাছাড়া আমি মিশুক প্রকৃতির লোক ছিলাম না বলে আমার বন্ধুবান্ধবের সংখ্যা স্বল্প। যে কয়েকজন আছে সবাই কাজের লোক, কে এসে সারাদিন আমার সঙ্গে গল্প করবে? কাজেই সারাদিন একাকী থাকা ছাড়া গত্যন্তর ছিল না। ক্রমে অশরীরীর প্রভাব দিনের বেলাতেও অনুভব করতে আরম্ভ করলাম। মনে হতো পাশের ঘরে কে যেন ফিসফিস করে কথা বলছে, কিংবা খুব মৃদু পদসঞ্চারে চলাফেরা করছে। নিশ্চয় জানতাম কেউ নেই, তবু একবার দেখে আসতাম। রেলের ইঞ্জিন বাষ্প ছাড়লে যেমন এক প্রকার ঝনঝনা শব্দ হয়, কানের ভেতর সেই রকম শব্দ শুনতে পেতাম। আরও একটা ব্যাপার, মনে হলো সহসা আমার শ্রবণ শক্তি যেন অনেক বেড়ে গিয়েছে।
স্বরগ্রামের মাঝখানের অংশটুকুই সাধারণ কর্ণ ধরতে পারে, খুব নিচু বা খুব উঁচুর দিক শুনতে পায় না। আমার শ্রবণ শক্তির সীমানা যেন অনন্ত বিস্তৃত হয়েছে। আমি যেন কলকাতার বাড়িটিতে বসেই পাড়ার দূরবর্তী বাড়িগুলিতে কে কি বলছে তারও অনেক কথা শুনতাম। একদিন শিমুলতলার পত্র পেলাম। তারা লিখেছে যে সকলে একদিন ডাকবাংলায় আশ্রয় নিয়ে খিচুড়ি রেঁধে খেয়ে এসেছে। উত্তরে লিখলাম যে এ আমার অগোচর নয়। আরও লিখলাম যে ডাকবাংলার হাতার মধ্যে একটা গাছের ওপরে ঘুঘু ডাকছিল, তোমরা শুনেছিলে কি? সকলে আমার উত্তরকে কবিত্ব মনে করে লিখল, ঘুঘুর ডাক যদি সকর্ণে শুনতে চাও তবে এখানে চলে এসো না কেন? ঘুঘুর ডাক শোনার জন্য নয়, সে তো কলিকাতায় বসেই শুনতে পারি। আত্মীয় স্বজনের মধ্যে গিয়ে পড়লে অশরীরীর হাত থেকে রক্ষা পাওয়া যাবে, এই আশায় চাকরের ওপর বাড়ি জিম্মা রেখে আমি শিমুলতলায় রওনা হয়ে গেলাম। সকলে আমার শরীরের অবস্থা দেখে বলে উঠল, এ কি, 2 মাসে যে 6 মাসের রোগী বনে গেছ, ব্যাপার কি? কেউ বলল শরীর অর্ধেক হয়েছে, কেউ বলল মুখ ফ্যাকাশে হয়েছে, কেউ বলল কতকাল চুল কাটনি, কেউ বা বলল কেবল চোখ দুটি অস্বাভাবিক উজ্জ্বল। সকলে সমস্বরে বলল, এখানে কিছুদিন থাকো, সব সেরে যাবে। শিমুলতলায় একটা পাহাড়ের চূড়ায় আমাদের বাড়ি। বাড়ির বারান্দায় বসলে মনে হয় থিয়েটারের গ্যালারির উচ্চতম সিটে উপবিষ্ট। সামনের পাহাড় গড়িয়ে নেমেছে, গায়ে গায়ে ছোট ছোট বাড়ি, বাগানে বাগানে শীতের মরশুমি ফুল, নিচে উপত্যকা, ধানের মাঠ, তখন ধান কাটা হয়ে গিয়েছে। একদিকে শীর্ণ নদী, এখানে ওখানে দেহাতি লোকের ছোট ছোট গ্রাম, উপত্যকার শেষে বন, বনের মাথার ওপর দিয়ে দিগন্ত ঘেরা অর্ধচন্দ্রাকৃতি পাহাড়, মাথায় শাল ও বাঁশের ঘন বন। সারাদিন বারান্দায় বসে থিয়েটারের দর্শকের মতো এই দৃশ্য দেখতাম। এই নিস্তব্ধতার মধ্যে মূর্তিমান চঞ্চলতার মতো রেলগাড়ি মাঝে মাঝে বেগে চলে যেত, গাছের ফাঁক দিয়ে দেখতে পেতাম। এখানে এসে আর একটি আবিষ্কার করলাম। একদিন সকালে আমরা 3 জনে দূরপাল্লার ভ্রমণে বের হয়েছি। অনেক দূরে গিয়ে চায়ের তৃষ্ণা পেল। একটা থলিতে স্টোভ, চা, চিনি, কেটলি প্রভৃতি ছিল, কেবল দুধের অভাব। মাঠের মধ্যে দুধ পাবার আশা নাই দেখে যখন নিবৃত হতে যাচ্ছি আমি বলে উঠলাম, ওই দেখো, দূরে মাঠের মধ্যে গোটা কয়েক গরু ও রাখাল দেখা যাচ্ছে, ওখানে গেলে দুধ মিলতে পারে। সকলে ভালো করে দেখল, কিন্তু কিছুই দেখতে পেল না। আমি বললাম, তোমরা কেন দেখতে পাচ্ছ না? ওই তো স্পষ্ট। তারা বলল, চায়ের তৃষ্ণায় মরছি, এখন ঠাট্টা ভালো লাগে না। আর একজন বলল, লোকে মাঠের মধ্যে মৃগ ত্রিঞ্চিকা দেখে, তুমি যে গো ত্রিঞ্চিকা দেখতে লাগলে। তৃতীয় জন বলল, তুমি কি চোখে দূরবীন লাগিয়েছ নাকি? আমি বললাম, অবিশ্বাসে কাজ কি, আমাদের তো যেতেই হবে, চলো ওই দিকেই যাই না। সকলে নির্দিষ্ট দিকে চললাম। প্রায় 1 ক্রোশ পথ চলার পর সত্যিই সকলে সেই গরুর পাল দেখতে পেল। আমার সঙ্গীদের একজন বলল, কি আশ্চর্য, তুমি 1 ক্রোশ দূর থেকে দেখলে কিভাবে? তাই তোমার চোখ এমন অস্বাভাবিক উজ্জ্বল। আর একজন বলল, আন্দাজে ঢিল লেগেছে, মাঠে গরু চড়বে, এ আর বিচিত্র কি? আর একজন বলল, এমন অস্বাভাবিক দৃষ্টিশক্তি কিন্তু ভালো লক্ষণ নয়। সেই প্রথম আমি আবিষ্কার করলাম যে শ্রবণ শক্তির মতো আমার দৃষ্টির সীমাও অনেক বেড়ে গিয়েছে। এখানে এসে অশরীরীর প্রভাব সম্বন্ধে কাউকেও কিছু বলিনি। বলবো আর কি, বলার আছেই বাকি, আর বললেই বা লোকে বিশ্বাস করবে কেন? ভাবতাম, অশরীরী এমন করে আমায় কান ও চোখের সীমানা বাড়িয়ে দিচ্ছে কেন? অশরীরীর প্রভাবের সাথে যে এই শক্তি বৃদ্ধি জড়িত সে বিষয়ে আমার সন্দেহ মাত্র ছিল না। এখানে কারো কোনো কাজকর্ম ছিল না। বাড়ির টানা বারান্দায় বসে সকলে তাস পাশা খেলত আর হল্লা করত। আমি তাদের সঙ্গ এড়িয়ে পাহাড়ের উপরে একটি ছাল ওঠা অর্জুন গাছের তলায় গিয়ে বসতাম। এখানে বসলে দিগন্তের পাহাড়ের অর্ধচন্দ্র ও অরণ্য রেখা দেখতে পেতাম। উপত্যকার সমস্ত দৃশ্য অত্যন্ত স্পষ্ট দেখতাম। বনের সমস্ত গাছপালা স্পষ্ট দেখতে পাই কিনা পরীক্ষা করার ইচ্ছে হলো। বনটার দিকে ভালো করে তাকালাম। কি আশ্চর্য, আমার চোখে বন আর গাছপালার ঘনীভূত সমষ্টি নয়, প্রত্যেকটি গাছ তার শাখা প্রশাখা, পত্রপল্লব স্বতন্ত্রভাবে যেন দেখতে পাচ্ছি। নিজের শক্তিতে নিজেই ভীত হলাম, যেন চোখ দুটি ও কান দুটি কোনো এক জাদুকরের, আমি হতবুদ্ধি দর্শক মাত্র।
রাতের বেলা উপসর্গ আরও বিচিত্র। বুঝলাম অশরীরই ক্রমেই আমার বুদ্ধিকে মোহগ্রস্ত করে ফেলবে। অবশেষে শেষ গ্রাসে দেহটাকে হয়তো আত্মসাৎ করে বায়ুরূপ বায়ুতে মিলে যাবে। রাতের বেলাতেও অনেকক্ষণ পর্যন্ত তাসপাশা ও গান বাজনা চলত বলে স্বতন্ত্র একটি ঘরে আমার শোয়ার ব্যবস্থা হয়েছিল। সে ঘরে আর কেউ থাকতো না। এই ঘরটির একটি দেয়ালে বিহারের পূর্বতন এক ইংরেজ গভর্নরের একখানি ছবি টাঙানো ছিল। একসময় শখ করে টাঙানো হয়েছিল, এখন খুলে ফেললেও চলতো, কিন্তু নিতান্ত অবহেলাতেই খোলা হয়নি। আমার ইচ্ছে হলো ছবিখানি খুলে ফেলি, কিন্তু ততখানি উদ্যম হলো না। একবার ভাবলাম খুলে না ফেলে ঘুরিয়ে দিই, গভর্নর বিমুখ হয়ে বিরাজ করতে থাকুন, তাও হয়ে উঠল না। রাত্রে ঘুমালাম, কোনো বিঘ্ন হচ্ছে বলে মনে হলো না। ভোরবেলায় উঠে ছবিখানার দিকে তাকাতেই দেখলাম সেখানা ঘোরানো অবস্থায় আছে। চমকে উঠলাম, এ কাজ করলো কে? আমার মনের বাসনা জানলো কে? ঘরেই বা ঢুকলো কে? ঘরের দরজা তো এখনো বন্ধ। আমি স্বপ্নে উঠে এ কাজ করেছি? বিশ্বাস হলো না। প্রত্যয় হলো যে এ সেই অশরীরীর কাজ। ছবিখানা সোজা করে দিলাম, কিন্তু ব্যাপারটা কাউকেও আর বললাম না। বললেও কেউ বিশ্বাস করতো না, ভাবতো আমি এক প্রকার নতুন ধাপ্পা দিচ্ছি। আমি সারাদিন আর সকলের থেকে দূরে সেই অর্জুন গাছটার তলায় বসে কাটাতাম। মন্দ লাগতো না, মানুষের সঙ্গ আমার বিষাক্ত লাগতো। এই সময় আর একটি নতুন ভাব আমাকে পেয়ে বসলো। আমার মরতে ইচ্ছে করত। জীবনের আসক্তি আমাকে একেবারে ত্যাগ করলো। আমার কেবলই মনে হতো এই যে আমার চক্ষুকর্ণের শক্তির বৃদ্ধি, মৃত্যুর পরে মানুষ যে অসীম শক্তি পেতে পারে, এ কেবল তারই পূর্বাভাস। ইচ্ছার সঙ্গে সঙ্গেই পিস্তলটার কথা মনে পড়ে যেত। সেটাকে হাতছাড়া করিনি, সঙ্গে এনেছি। আরও একটা কারণে মরতে ইচ্ছে করত। মনে হতো একমাত্র এই উপায়েই অশরীরীর আক্রমণ থেকে রক্ষা পেতে পারি। মনে হতো নিজেও অশরীরী হয়ে একবার শত্রুটার সঙ্গে মোকাবেলা করে নিই না কেন। রাতের বেলা ঘরের মধ্যে কার পদশব্দে ঘুম ভেঙে যেত। বিদ্যুতের টর্চ বাতি টিপতাম, কেউ কোথাও নেই। হঠাৎ চোখে পড়ত দেয়ালের ছবিখানাকে কে যেন ঘুরিয়ে রেখেছে। এমনি রাতের পর রাত, দিনের পর দিন চলতে লাগলো। একদিন অত্যন্ত তুচ্ছ কারণে বাড়ির সকলের আমার সাথে ঝগড়া হয়ে গেল। এখন বুঝতে পারছি যে দোষটা সম্পূর্ণই আমার। আমি সেদিন সন্ধ্যার ট্রেনে চুনার রওনা হলাম। গাড়িতে ওঠার সময় স্পষ্ট বুঝলাম অশরীরই আমার সঙ্গ ছাড়েনি। সেই গাড়িতেই সে উঠল। কামরাটিতে আর একজন মাত্র ছিল। একটি বার্থে তার শয্যা দেখতে পেলাম, কিন্তু লোকটি কোথায়? স্নানের ঘরে আলো দেখে বুঝলাম আমার সহযাত্রী সেখানে। আমি একাকী আমার বার্থে বসে রইলাম এবং অল্পক্ষণের মধ্যেই ঘুম আসাতে শুয়ে পড়লাম। যখন নিদ্রা ভাঙল, মোকামা জংশন ছাড়িয়েছি। পাশের বেঞ্চিতে সহযাত্রীর শয্যা দেখতে পেলাম, কিন্তু লোকটি কোথায়? ভাবলাম এখনও কি স্নানের ঘরেই আছে? তাই সম্ভব, আলো জ্বলছে। ভাবলাম লোকটা দীর্ঘকাল সেখানে কি করছে। দরজায় কান পেতে শুনলাম যে ভেতরে কে যেন গুনগুন করে গান করছে, আর দরজায় ঘষা কাঁচের ওপরে একটা অস্পষ্ট ছায়ার মতো দেখতে পেলাম। বুঝলাম মানুষ ভেতরে আছে এবং সে আমার সহযাত্রী ছাড়া আর কেউ নয়। কিন্তু লোকটা এতক্ষণ ধরে কি করছে? কৌতূহল বাড়ল। দরজায় টোকা মারলাম, ভেতরে কে বলে চিৎকার করলাম, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পেলাম না। অবশেষে বিরক্ত হয়ে দরজায় ধাক্কা দিতে শুরু করলাম। দরজার ভেতর দিকের ছিটকিনি খট করে খুলে গেল, কিন্তু দরজা খুলল না। মনে হলো কে যেন ভেতর থেকে প্রাণপণ বলে দরজা ঠেলে আছে। দরজা খুলে কোনো লোককে বিব্রত করার ইচ্ছে আমার ছিল না। এবার সাড়া দিলেই আমি নিরস্ত হতাম, কিন্তু সাড়া না পাওয়াতে এবং দরজার প্রতিরোধ বৃদ্ধি পাওয়াতে আমার রোধ চড়ে গেল। আমি দরজা ঠেলতে লাগলাম। অবশেষে সেই উদ্যমে কপালে ঘাম দেখা দিল। এমন সময় ছোট একটা স্টেশনে গাড়ি থামল। একজন যাত্রী উঠল। সে আমাকে তদবস্থায় দেখে বলল, কি খুলতে পারছেন না? এই বলে সে দরজায় হাত দিতেই অনায়াসে খুলে গেল। ভেতরে না আছে লোক, না আছে আলো। আমি বিদ্যুতের টর্চ নিয়ে ভেতরে ঢুকলাম। কোনো লোক যে আজ সারা দিনের মধ্যে ঢুকেছিল তার চিহ্ন অবধি নেই। তখনই মনে হলো এ কি সেই অশরীরীর কাণ্ড? ওই শয্যার মালিক কি সেই অশরীরী? আমি ফিরে এসে ভদ্রলোকটির সঙ্গে গল্প করে রাত কাটিয়ে দিলাম, কিন্তু বুকের ভিতরের কাঁপুনি কিছুতেই থামল না।
চুনারে নামবার সময় অবধি বিছানার মালিকের দেখা পেলাম না। চুনার পৌঁছতে বেলা 10টা বেজে গেল। স্টেশনে নেমে একজন ওই দেশীয় লোকের সাথে আলাপ করে নিলাম। তার কাছে সন্ধান নিয়ে একখানা এক্কা গাড়িতে করে গঙ্গার ধারে একটি প্রকাণ্ড পুরাতন অট্টালিকায় এসে উপস্থিত হলাম। সেখানে একজন কেয়ারটেকার দারোয়ান ছিল। তাকে জিজ্ঞেস করলাম এ বাড়িতে থাকতে পারা যাবে কিনা এবং ভাড়া কত লাগবে। দারোয়ানজি বলল, আপনার যতদিন খুশি থাকুন, খুশি হয়ে যা দিবেন তাই যথেষ্ট। আহারের ব্যবস্থার কি করা যাবে জিজ্ঞেস করলে সে বলল, বর্তন উর্তন তার কাছেই পাওয়া যাবে, আর রসুই করার জন্য একজন লোকও সে ঠিক করে দিতে পারে, লেকিন মছলি উছলি চলবে না। আমি ধন্যবাদ দিয়ে তার সাহায্য গ্রহণ করলাম এবং জানিয়ে দিলাম যে মছলি খাবার ইচ্ছে আমার নেই। তখন দারোয়ানজি সোৎসাহে তার প্রতিশ্রুতি পালনে লেগে গেল। বাড়িটি প্রকাণ্ড ও পুরাতন, আগেই বলেছি। আধুনিক কৃপণ কল্পনার যুগে এত বড় অনাবশ্যকের আকাশ ভরা বাড়ি কেউ তৈরি করে না। বাড়ির ঠিক সামনেই গঙ্গা। এখন বসন্তকালে বাড়ির কাছে অনেকটা চর পড়েছে, কিন্তু তাই বলে নদীর বিস্তৃতি অল্প নয়। গঙ্গার ওপরেই প্রশস্ত টানা বারান্দা। আমার ব্যবহারের জন্য 2টি ঘর পেলাম, একটি বসার, অপরটি শোবার। ঘরে পুরু গদিওয়ালা খানকতক চেয়ার ও টেবিল, আর শয়ন ঘরে একখানা মস্ত পালঙ্ক, পাশে একটা চেয়ার, টেবিল, আলনা। আর আছে ঘরের দেয়ালে মানুষ প্রমাণ পিতলের ফ্রেমে বাঁধানো একখানা আয়না। খাবার শেষ করতে করতে বেলা 3টা বেজে গেল। সন্ধ্যা পর্যন্ত বারান্দায় বসে কাটিয়ে দিলাম। রাত্রে অল্প কিছু আহার করে শুয়ে পড়লাম। অনেকদিন পরে এই আমার বিঘ্নহীন সুনিদ্রা হলো। ভোরবেলা উঠে মনে আনন্দ অনুভব করলাম। ভাবলাম, তবে বোধ হয় অশরীরীর হাত থেকে বেঁচে গেলাম। আজ 3-4 মাসের মধ্যে নির্বিঘ্ন নিদ্রার আরাম আমি আর পাইনি। শরীর ভেঙে পড়ার মতো। মৃত্যু ইচ্ছার সেটাও একটা কারণ। যেটুকু ঘুম আমার হতো তা যেন ওই অশরীরীর নেপথ্য বিধানের সুবিধার জন্যই হতো। নিদ্রার অবসরে হয় গেলাসের জল ফুরাতো, নয় ছবিখানি ঘুরে যেত। ঘুম এবং ঘুম না হওয়া দুই আমার পক্ষে সমান আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল। গত রাত্রের নিশ্চিন্ত ঘুমে তাই প্রফুল্ল বোধ করলাম। ভিখু নামের এক ছোকরা ভৃত্যকে দারোয়ানজি ঠিক করে দিয়েছিল। সে কাজকর্ম সব জানে। চা, জলখাবার, ডাল, ভাত, তরকারি, রুটি, পুরি, যখন যা প্রয়োজন সমস্ত সময় মতো করে আনত। ঘর ঝাড়ু দিত, বিছানা পেতে দিত। কোনো বিষয়ে আমার ভাববার আবশ্যক ছিল না। আমি সারাদিন বসে গড়িয়ে বিড়িয়ে কাটিয়ে দিতাম। চুনার আবাসের 2য় দিন বিকেলে আমি গঙ্গার তীর বরাবর বেড়াতে বের হলাম। অনেক দূরে গিয়ে প্রাচীন বয়সের ঝাউ গাছ ঘেরা একটি সমাধিস্থান দেখতে পেলাম। অনেকগুলি মুসলমানের কবর। কবরগুলি এখনও সুরক্ষিত। পাশে ছোট একটা খাপড়ার ঘরে একজন বৃদ্ধ মুসলমান বাস করে। তার সঙ্গে আলাপ করে জানলাম যে এই কবরগুলি রক্ষা ও মেরামত করার জন্য ছোট একটা জায়গির আছে। সে তার মালিক বা জিম্মাদার। তার মুখেই শুনলাম যে বহুকাল আগে এখানে হুমায়ুন বাদশার সঙ্গে শের শাহের জবর লড়াই হয়েছিল। অনেক মোগল পাঠান মরেছিল। হুমায়ুন বাদশাহী লাভ করার পরে এখানকার কবরগুলির খবরদারির জন্য জায়গির দান করেন। সেই জায়গিরের ধারা আজও অক্ষুণ্ণ আছে। ইতিহাসে শেরশাহ ও হুমায়ুনের লড়াইয়ের কথা পড়েছি বটে। আর ওই যে অদূরে গিরিচূড়ায় চুনার গড়, তাও সুবিদিত। গিরিচূড়াবলম্বী সেই গড়ের ছায়াতে চিরনিদ্রিত এই কবরগুলির ওপরে প্রাচীনকাল যেন সযত্নে আঁচল বিছিয়ে দিয়েছে। স্থানটি যেমন নির্জন তেমনি মনোরম। সামনে গঙ্গা, পেছনে স্তম্ভিত চুনার গড়, আর চারদিকে শ্মশানের ধূমের মতো ধূসর ঝাউ গাছ। ইতিহাসের দীর্ঘ নিঃশ্বাস যেন তাদের শাখায় শাখায় নিরন্তর শোষিত হচ্ছে। স্থানটি আমার মনকে বড়ই টানল। আমি সেখানে বসলাম। কতক্ষণ এরকম বসেছিলাম জানি না। যখন হুঁশ হলো দেখলাম গঙ্গার ওপারে তৃতীয়ার অস্তমান চন্দ্রকলা গাছের আড়াল দিয়ে হুমায়ুনের গুপ্তচরের মতো এপারের পরিপ্রেক্ষিতকে লক্ষ্য করছে। আমি উঠে বাসার দিকে রওনা হলাম। সমুদ্রের জোয়ারের গর্জনের মতো ওই ঝাউয়ের একটানা হুহু শব্দ কান ভরে নিয়ে রওনা হলাম। পরদিন বিকালে বেড়াতে বের হওয়ার সময় আমার নতুন জুতা জোড়া পেলাম না। সন্দেহ হলো এ ভিখুর কাজ। তাকে ডাকলাম। শুনলাম সে বাজারে গিয়েছে। অগত্যা আর এক জোড়া জুতা পরে বের হলাম। সেই ঝাউঘেরা গোরস্থানে গিয়ে পৌঁছলাম।
কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে এক জায়গায় বসলাম। এমন সময় গোরস্থানের রক্ষক সেই বৃদ্ধ মুসলমান এসে সেলাম করে দাঁড়ালো। জিজ্ঞেস করলাম, খবর কি? সে বলল, বাবুজি, কাল অনেক রাত্রে দুই বাবু এখানে বেড়াতে এসেছিলেন। তাদের কেউ বোধহয় এক জোড়া জুতা ফেলে গিয়েছেন। তারপর নিবেদন করল আমি যেন খোঁজ করে জুতো জোড়া মালিককে দিই। আমি তাকে জুতো আনতে বললাম। লোকটা জুতো আনলে আমি চমকে উঠলাম, এ কি, এ যে আমার জুতা! আমি বিস্ময় তার কাছে প্রকাশ না করে বললাম, কি রকম লোক, আর একবার বলো তো। সে বলল, বাবুজি, আমি অন্ধকার রাত্রে দূর থেকে দেখেছি। কি রকম লোক কেমন করে বলবো, তবে দুইজন লোক, তাতে আর সন্দেহ নেই। তার কথায় আমার বিস্ময় বেড়ে ত্রাসে পরিণত হলো। আমি খোঁজ করে মালিককে দিব জানিয়ে জুতো জোড়া একটা কাগজে মুড়ে নিয়ে আসলাম। বাসায় এসে ভাবলাম, এ কেমন হলো? আমি কি রাত্রে সেখানে গিয়েছিলাম? স্বপ্নে বা নিশীতে পেলে লোকে এমন বেরিয়ে থাকে শুনেছি, তবে কি আমারও সেই রোগ হলো? কিন্তু সঙ্গের দ্বিতীয় ব্যক্তিটিকে, সেই অশরীরই নয় তো? তবে কি সেই অজ্ঞেয় সত্তা অশরীরই নয়? নতুবা কবর রক্ষক তাকে দেখল কিভাবে? অজ্ঞাতসারে ঘুমের ঘোরে আমি কি তার ভ্রমণ সঙ্গী হয়ে উঠেছি নাকি? এই কথা মনে হওয়া মাত্র সেই নিঃসঙ্গ নিস্তব্ধ ঘরের মধ্যে গা ছ্যাঁত করে উঠল। দেহের প্রত্যেকটি লোম খাড়া হয়ে উঠল। সংকল্প হলো, আজ হতে রাতে আর ঘুমালে চলবে না। স্থির করলাম দিনের বেলা ঘুমিয়ে নিয়ে রাতটা জেগে কাটাবো। রাতটা জাগবার সংকল্প করলাম। হঠাৎ বোধহয় একবার ঘুমিয়ে পড়েছিলাম। দরজায় করাঘাতের শব্দে ঘুম ভেঙে গেল। কে বলে চিৎকার করে উঠলাম। আর কোনো সাড়া নেই। আবার জাগবার চেষ্টা চলল। বোধ করি একটু তন্দ্রা এসেছিল। আবার দরজা নাড়ার শব্দ। বুঝলাম এ সেই অশরীরীর ক্রিয়া। বুঝলাম অশরীরী আজও তার ভ্রমণ সঙ্গীর সন্ধানে এসেছে। কাজেই এবারে আর সাড়া দিলাম না, চুপ করে বসে রইলাম। এমনিভাবে ঘুমের সঙ্গে যুদ্ধ করে রাতটা কেটে গেল। তারপরে প্রতি রাত্রে এমনই ধারা চলতে লাগলো। জাগরণে ও তন্দ্রায় আমার চোখে মল্লযুদ্ধ চলতে থাকে। যেমনই একটু তন্দ্রা আসে, অমনি দরজা নাড়ার শব্দ কিংবা বাইরে পদধ্বনি শুনতে পাই। একদিন হঠাৎ পিঠের ওপরে কার তপ্ত নিঃশ্বাস অনুভব করে ধড়মড় করে জেগে উঠলাম। ঘর নির্জন, কেউ কোথাও নেই। কয়েকদিন এমনভাবে চললে আমার শরীর আরও ভেঙে পড়ল। ভাবলাম এরকম চলতে থাকলে এই বিদেশেই মরতে হবে। আমার কেমন যেন ধারণা হয়ে গিয়েছিল এ যাত্রা আমাকে মরতেই হবে। ভাবলাম মরতেই যদি হয় কলকাতা ফিরে মরব, বিদেশে বিভুঁয়ে মরব কেন? এতক্ষণ বারান্দায় বসেছিলাম। এবারে কি একটা কাজে ঘরে ঢুকতেই মনে হলো আয়নার মধ্যে যেন কার ছায়া। আবার তাকালাম, শূন্য আয়না ঝকঝক করছে। ঘরের মধ্যে কেউ কোথাও নেই। একবার মনে হলো আমার ছায়া। পরক্ষণেই বুঝলাম আমার ছায়া হতেই পারে না, কারণ আমি যেখানে দাঁড়িয়ে সেখানকার ছায়া আয়নায় পৌঁছায় না। তবে এ কি দেখলাম? আমার বিশ্বাস জন্মালো যে আমি কোনো দুর্গেয় সত্তার ষড়যন্ত্রের শিকার। সেদিন সন্ধ্যাবেলা বেরিয়ে সবে ঘরে ঢুকেছি। দেখলাম, স্পষ্ট দেখলাম, মনে হওয়া বা অনুমান করা নয় যে আয়নার ওপরে ছায়া, শুধু এক বিদ্যুৎ ঝলকের জন্য, শুধু জলে দাগ কাটার মতো। কিন্তু সত্যিই যে দেখলাম তাতে কোনো সন্দেহ নেই। তখনই মনে পড়ল ঘর তো অন্ধকার, এখনো আলো জ্বালানো হয়নি, তবে ছায়া পড়বে কি উপায়ে? বিদ্যুতের টর্চ টিপলাম। শূন্য ঘর। ঘরের সেই সুবৃহৎ শূন্যতাকে একটা বিরাট হাড় মতো মনে হলো। অবশেষে কিভাবে যে আমার ত্রাস রোখে পরিণত হলো সে প্রশ্নের উত্তর দিবার সাধ্য আমার নেই। তবে আমার ধারণা এই যে কোনো একটা মনোভাব চরমে পৌঁছলে তা অপর একটা মনোভাবে পরিণত হয়। মানুষের মনের সব ভাবগুলোর মধ্যে গোপন চলাচলের একটা পথ আছে বলেই এমন বোধ করি সম্ভব হয়। আমার মাথায় রোগ চেপে গেল যে মরতে যখন হবে, মরতেই যখন বসেছি, অশরীরীর মুখের গ্রাস কেড়ে তবেই মরব। আর কিছু না পারি তাকে শিকারের আনন্দ থেকে বঞ্চিত করব আমি। মৃত্যু যখন আমার আসন্ন, মনে হলো এইভাবে মরলেই আমার মরা সার্থক হবে। আমি স্থির করলাম যে আর 2-1 রাত্রি অশরীরীর রহস্য উদ্ঘাটনের শেষ চেষ্টা করব। পারি তো উত্তম, না পারি তো নিজের প্রাণ নিজের হাতে নেব। অশরীরী শিকারে পরিণত হব না। এখন থেকে গুলি ভরা পিস্তলটা সব সময় পকেটে রাখতে লাগলাম। সেদিন রাত্রে আমার জীবনের শেষ রাত্রি হবে যখন ভেবেছিলাম, তখন কে জানতো যে
সেই রাত্রি আমার মোহমুক্তির রাত হবে। অনেক রাত পর্যন্ত বারান্দায় বসেছিলাম, বলা বাহুল্য একাকী। রাত ঘন অন্ধকার, দূরাগত ঝাউ গাছের হু হু শব্দ পরলোকের তীরভূমি থেকে বেয়ে আসা দীর্ঘ নিঃশ্বাসের মতো শুনতে পাচ্ছিলাম। সামনে গঙ্গা, সেখানে অন্ধকার কিছু ফিকে, নতুবা বুঝবার আর কোনো উপায় নেই। বসে বসে একটু তন্দ্রা এসেছিল। এমন সময় মনে হলো ঘরের মধ্যে কে যেন শীষ দিচ্ছে। দ্রুত পায়ে ঘরে ঢুকে পড়লাম। আজ আমার মনে আর ভয় ছিল না। অশরীরীকে গুলিবিদ্ধ করে হত্যা করা সম্ভব হলে অবশ্যই করতাম, কিন্তু মনের ওই অবস্থাতেও বুঝেছিলাম যে তা সম্ভব নয়। তাই নিজেই মরব, অশরীরীর উপস্থিতিতে নিজের হাতেই মরব। তার শিকার ফসকে যাবে, সে হতাশ হবে, সে কি আনন্দ! ওই এক আনন্দই তখন জীবনে অবশিষ্ট ছিল। উৎকট উল্লাসে হেসে উঠলাম। অনেক দিন হাসিনি, এত উচ্চস্বরে কখনো হাসিনি। নিজের হাসিতে নিজেই চমকে উঠলাম। হঠাৎ সে ছায়া, ঈষদালোকিত কক্ষের আয়নার ওপরে সেই ছায়া, শুধু এক পলকের জন্য। পিস্তল বের করে পরীক্ষা করে দেখলাম, দরজাটা খোলা ছিল। বন্ধ করে আসলাম। তখন আমার মুখ দরজার দিকে, আমার ঠিক পেছনে দেয়ালের গায়ে আয়না, পেছনে সেই শীষ দেবার শব্দ। পেছন ফেরা মাত্র ছায়া শরীরই অশরীরী। মনে হলো সে যেন আর আয়নার উপরে নেই, আমার দিকে অনেকটা এগিয়ে এসেছে। কি করছি ভেবে দেখার আগেই পিস্তল তুলে নিজের মাথা লক্ষ্য করে গুলি ছুড়লাম। কেবল তড়িৎ বেগে মনে হলো আমার ঠিক পেছনে সে যখন রয়েছে সেও মরবে। এক গুলিতে শিকার ও শিকারীর দুজনেরই জীবনাবসান। বোধহয় হাতটা একটু কেঁপে গিয়েছিল। শূন্য ঘরে পিস্তলের শব্দ মাথা কুঁটতে লাগলো। পেছন থেকে একটা নিদারুণ নিষ্ঠুর হাসির ক্ষণক্ষণ শুষ্ক আওয়াজ কানে আসলো। মনে হলো অশরীরী আমার ব্যর্থ চেষ্টাকে ধিক্কার দিয়ে হাসছে। চারদিকে বারুদের গন্ধ, ঘরের মেঝে কাঁপছে, ছাদ ঘুরছে, সমস্ত অন্ধকার। পরদিন যখন জ্ঞান হলো, দেখলাম আমি শয্যার উপরে শায়িত। ভিখু মাথায় বাতাস করছে, পায়ের কাছে দারোয়ানজি গম্ভীর মুখে দণ্ডায়মান। শিমুলতলার ঠিকানায় একটা তার করতে বলে আবার আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন যখন ঘুম ভাঙল, দেখলাম যে আমার পরিবারে জন তিনেক কাছে বসে আছে। তাদের বললাম, আজই আমাকে এখান থেকে নিয়ে চলো। পরদিন সকালে শিমুলতলায় এসে পৌঁছালাম। এই ঘটনার পরে 5-7 বছর অতীত হয়েছে। এখন আমি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক। অশরীরী স্মৃতি আমার মনে ফিকে হয়ে এসেছে। কিন্তু সত্যি করে বলি, এই রহস্যের উত্তর আজও পাইনি। ডাক্তারদের জিজ্ঞেস করে সেই পুরাতন উত্তরই পেয়েছি, নার্ভাস শক। মনস্তাত্ত্বিকদের জিজ্ঞাসা করে উত্তর পেয়েছি, সমস্ত ব্যাপারটাই একটা সাবজেক্টিভ রিয়াকশন। বন্ধুরা বলে আমি ধাপ্পা দিচ্ছি, কিন্তু আমি জানি, মর্মান্তিকভাবেই জানি, সমস্তই নিদারুণ সত্য। কেমন করে না জানি অশরীরীর মোহময় খোলসের মধ্যে আমি ঢুকে পড়েছিলাম। সেই রাতের পিস্তলের গুলি সেই মোহ ভেদ করে দিয়ে আমাকে বাঁচিয়ে দিয়েছিল। অশরীরী নিজের ব্যর্থতায় আত্মধিক্কারের অট্টহাসি করে সঙ্গ পরিত্যাগ করেছিল। বন্ধুরা বলে ওসব তোমার কবিত্ব। যাকে ধিক্কারের অট্টহাস্য বলছো, বস্তুত তা পিস্তলের গুলি লেগে সেই বৃহৎ আয়নাখানা ভাঙার শব্দ ছাড়া আর কিছুই নয়। আমি বুঝাতে পারি না, চুপ করে থাকি। ধন্যবাদ।